নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি তসমিনা। তসমিনার সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, সালিশি সভায় যুবক যুবতীকে বেধড়ক মারধর, সামাজিক মাধ্যমে ভাইরাল সেই দৃশ্য। ঘটনায় চাঞ্চল্য চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও এলাকায়। মূল অভিযুক্ত জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। মধ্যযুগীয় বর্বরতা, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় ডাকা হয় যুবক যুবতীকে। এরপরই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ওই যুগলকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি যে কোনো ঘটনায় মাতব্বরি করেন। এদিনও তারাই সালিশি সভা ডেকে ওই যুবক যুবতীকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার নেতৃত্ব দেন এলাকারই তৃণমূল নেতা তাজবুল ওরফে জেসিবি। ঘটনা প্রকাশ্যে আসার পর বিকেলেই তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি সামনে আসতেই জোর সমালোচনা বিরোধী মহলে। আমরা মনে করি একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিম বাংলায় মহিলাদের সম্মান কিভাবে ধুলোয় লুটিয়ে যাচ্ছে, এই ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমরা অবিলম্বে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার সমালোচনা করে পোস্ট করেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। বিরোধীদের চাপে চোপড়ার ঘটনায় মুখ খোলে তৃণমূল। অভিযুক্ত জেসিবি তৃণমূলের পদাধিকারী নন, জানালেন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এই ঘটনা যাতে ভবিষ্যতে না হয় তা দেখতে হবে মন্তব্য বিধায়কের। জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, দলে কোনো পদে জেসিবি নামে কোনো লোক দলে কোনো পদে নেই। আপনার দলের বিধায়কের ডান হাত বলে পরিচিতি। বিধায়কের ডান হাত তো ওনার একলা এলাকার, ওনার যত ভোটার আছে সবাই ওনার ডান হাত, এটাই নিয়ম। বিধায়কের তো সবাই ডান হাত হবে, যত ভোটার আছে ওনার এলাকার সবাই তার ডান হাত হবে। দলগতভাবে কি ব্যবস্থা? দলগতভাবে আমরা ইনকোয়ারি করবো। আমি বিধায়ক সাহেবকে বলবো যে উনি ব্যাপারটাকে ইনকোয়ারি করে দলগতভাবে কি অ্যাকশনটা নেওয়া যায় সেটা উনি নিশ্চয়ই জানাবেন। ওখানে ব্লক সভাপতিও আছে, নাতু আছে। যেটা করেছে এটা একটু বেশি করে দিয়েছে, এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। জেসিপি বা তাজমুল কি আপনাদের দলের লোক? জেসিপি কেন, আমাদের তো চপড়া জানে না 1 লক্ষ লিড দিয়েছি, সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলে। কোন পদে আছে দলের? কোনো পদে নেই। মারধরের ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও দেখে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, জানালেন ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাস। ভিডিওটা আজকে আমরা দেখেছিলাম, ও ভিডিওটা ভেরিফাই করে আমরা এটাই বুঝতে পেরেছি ওটা লক্ষ্মীপুর নামের একটা জায়গা হয়েছে। এটা ওখানে কোনো একটা মিটিং কোনো কিছুটা নিয়ে মারামারি হয়েছে। ওটাতে একটা মহিলা এবং একটা পুরুষকে পিটাচ্ছে। আমরা অলরেডি ও ভিডিও দেখে পুলিশ নিজে একটা সোমোটো কেস স্টার্ট করেছে। আচ্ছা স্যার। এবং যারা এর মধ্যে আছে, যারা ও মহিলাকে পিটিয়েছেন একজনকে, আরেস্ট করার জন্য রেড চলছে। জেসিবিকে গ্রেপ্তার করা হলেও ঘটনায় জড়িত আরো বাকি ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। কলকাতা টিভি। বউবাজার কাণ্ডে তদন্তকারীদের নজরে হোস্টেলের নিরাপত্তারক্ষী। উদয়ন হোস্টেলের নিরাপত্তারক্ষীকে থানায় তলব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ঢুকতে দেওয়া হয়নি। প্রশ্নের মুখে নিরাপত্তারক্ষীর ভূমিকা। অভিযুক্তদের মধ্যে 2 প্রাক্তনী থাকায় উঠছে প্রশ্ন। তদন্তে বউবাজার থানা। বউবাজার কাণ্ডে তলব হোস্টেলের নিরাপত্তারক্ষীকে। মোবাইল চোর সন্দেহে বউবাজারের উদয়ন হোস্টেলে ইরশাদ আলমকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনার কথা সামনে আসতেই পলাতক 2 ছাত্র। হোস্টেলের নিরাপত্তারক্ষীর ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়ে মেন গেটের চাবি ছিল না নিরাপত্তারক্ষীর কাছে। ঘটনাস্থলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয়। সে সময় মেন গেট ছাত্রদের দখলে ছিল। এরপরই উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনার সময়ে হোস্টেলের রক্ষী কোথায় ছিলেন? হোস্টেলের চাবি বা কার কাছে ছিল? হোস্টেলের ভেতরে যখন এই ঘটনা ঘটছে তখন কেন তারা পুলিশকে জানালো না? তদন্তের গতি এগোতে এসব প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া তদন্তকারীরা। ইতিমধ্যেই হোস্টেল কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠিয়ে নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। যেটা দেখা যাচ্ছে যে এখানকার যিনি গার্ড তিনি কোথায় ছিলেন, কারণ একাধিক যে প্রশ্ন উঠছে, যার মধ্যে যখন এই যে ফুটপাত যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং একাধিক যে পাশাপাশি যে দোকান রয়েছে সেখানে কিন্তু সিসিটিভি রয়েছে এবং সেই সিসিটিভি পরিকল্পনা মাফিক
1 ঘন্টার সিসিটিভি তারা ডিলিট করে দেয় এবং যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ এসে সেই 1 ঘন্টার সিসিটিভি পাচ্ছে না এবং তারপরে পুলিশের তরফ থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই 14 জনকে এবং পুলিশ ইতিমধ্যেই টেকনিক্যাল হেল্প নিচ্ছে যাতে সেই সিসিটিভি তারা রিস্টোর করতে পারে সেই বিষয়টা দেখা হচ্ছে। হোস্টেলের আবাসিকদের বৈধতা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া 14 জনের মধ্যে রয়েছেন 2 জন প্রাক্তনীয়। তারা কিভাবে ওই হোস্টেলে থাকছিলেন সেই নিয়েও উঠছে প্রশ্ন। যদিও জেরার মুখে ওই 2 ছাত্র জানান তারা ওই হোস্টেলে নিরাপত্তারক্ষী ও রাঁধুনির কাজ করতেন, যদিও তার সত্যতা যাচাই করে দেখছে পুলিশ। শনিবার মৃত ইরশাদ আলমের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায় পুলিশ। শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ থেকে মৃত্যু হয়েছে বলে জানানো হয় রিপোর্টে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেতেই নড়ে চড়ে বসেছেন তদন্তকারীরা। ঘটনায় জড়িত পলাতক 2 ছাত্রকে খুঁজে পেতে মরিয়া তারা। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতার সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শুধুমাত্র সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয় ইরশাদ আলমকে। বউবাজারের উদয়ন হোস্টেলে গণপিটুনিতে মৃত্যু হয় তার। স্ত্রী, 2 ছেলে মেয়ে ও দিদিকে নিয়ে এক কামরার ঘরে সংসার ছিল ইরশাদের। একমাত্র রোজগেরেকে হারিয়ে কার্যত সর্বশান্ত পরিবার। মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে কাতর আরতি পরিবার প্রতিবেশীর। মোহাম্মদ ইরশাদ আলম, যাকে নৃশংসভাবে খুন করেছে বলা চলে উদয়ন হোস্টেলের আবাসিকরা, শুধুমাত্র একটি সন্দেহের বশে এই খুন। আমি এই মুহূর্তে ওনার বাড়িতে রয়েছি, যেখানে কার্যত ওনার পরিবার যারা তারা দুঃখে ভেঙে পড়েছে, সেটাই হয়তো স্বাভাবিক। ওনার ছোট ছোট 2 বাচ্চা রয়েছে, একজন মেয়ে একটা ছেলে রয়েছে এবং উনি বহু বছর ধরে চাঁদনীতে একটি টিভি সারাইয়ের দোকানে তিনি কাজ করেন এবং সেদিনকেই অর্থাৎ শুক্রবারে তিনি এই উদয়ন হোস্টেলের পাশে যে ফুটপাত, সেই ফুটপাত ধরে তিনি হেঁটে যাচ্ছিলেন এবং তারপরেই এই নক্কারজনক ঘটনা ঘটে তার সঙ্গে। আমার সঙ্গে রয়েছে ওনার স্ত্রী, আমি একটু কথা বলবো। দিদি, আপনি জানলেন, কখন জানলেন এই বিষয়টা? একটার সময় জানলেন। কি শুনলেন? একটা সময়, ও তো 6টার সময় কাজ করে যায়। ভোর 6টায় বেরিয়েছিল শুক্রবার সকালে। তো আমাকে একটা সময় जो काज करे वो मालिकटा আমাকে बोले कि हाँ ऐसा ऐसा घटना हो रहा है। तो हमें रोते रोते हॉस्पिटल गए। हॉस्पिटल से पुलिस थाना में बैठे, सब यही सब बात हुआ था। हम कहना चाहते कि जैसे मेरा पति के साथ ऐसा हुआ है, हॉस्टल में उतना दिन मारा है, वैसा नहीं होना चाहिए कि अगला भी हॉस्टल को होशियार, मतलब जो पढ़ने जाता, माँ बाप भेजने जाता, उसको होशियार कर दीजिए कि आइंदा किसी को मार रहे पीटी मत करें। जैसा हम लोग का परिवार उजड़ गया है, यही हम बोलना चाह रहे, उसको सज़ा मिलना चाहिए। ममता बनर्जी से हम कहना चाह रहे कि हम लोग के सर पे हाथ धरे और हम लोग के कुछ मदद करना चाह रहे, यही सब हम बोलना चाह रहे कि हम लोग खर्चा कहाँ से चलाने पाएंगे। मेरा पति तो वही करता था, अब तो दुनिया में नहीं है, तो हम लोग कहाँ से कर पाएंगे। हम यही कहना चाह रहे ममता बनर्जी हम लोग के सर पे हाथ धरे और हम लोग का कुछ मदद करें। ইরশাদ আলমের পরিবার তারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছে। কলকাতা টিভির এই ক্যামেরা থেকে তারা এই একটাই আবেদন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন, কারণ তাদের ফ্যামিলির আর্নিং মেম্বার শুধুমাত্র ইরশাদ আলমই ছিলেন। শুধুমাত্র একটা সন্দেহ যে উনি চোর, সেই বসে ওনাকে মারা হয়েছে এবং এতই নৃশংসভাবে মারা হয়েছে যে ওনার মৃত্যু অবধি হয়েছে। কি বলবেন, কেমন ছিলেন ইরশাদ? ইরশাদ আলম অনেক ভালো ছেলে ছিল ম্যাম। ওই নিজে ঘরকে চালাচ্ছিল একলা, ওর 2টা বাচ্চা, ওর বোন, ওর ওয়াইফ, সবাইকে ওই দেখছিল। আর ভালো, অনেক ভালো ছেলে ছিল, কার সঙ্গে ঝগড়া লড়াই কিছু না, অনেক ভালো ছেলে ছিল ম্যাম। আমরা চাই যে ওদেরকে তো গ্রেফতার হয়েছে, জেলও হয়েছে, এবার ওদের ঘর কিরকম চলবে প্রশাসন থেকে আমরা কিছু ওদের হেল্প চাই, আর কিছু আমাদেরকে চাই না। ওনার ঘরে অবস্থা আপনারা দেখছেন কিরকম আছে, এইটাই আমাদের চাই, আর কিছু না। প্রশাসনের তরফ থেকে শুধুমাত্র একটু সাহায্যের হাত বাড়িয়ে যাতে দেয়, সেই আশ্বাস বা সেই দাবি জানাচ্ছেন পাড়া প্রতিবেশীরা। ওনার দিদিও রয়েছেন, অর্থাৎ ইরশাদ আলমের দিদি রয়েছেন। আমি একটু কথা বলবো আপনার সঙ্গে যে ভাই আপনাদের এই 4 জনকে নিয়ে সংসার চালাতো, আজকে তিনি নেই,
কিভাবে এই সংসার চলবে? দেখুন কি করে চলবে আপনারা বলুন। আমার এই ছোট ছোট বাচ্চা আছে, ওই ঘর চালাচ্ছিল, সব কিছু করছিল, কিন্তু আমাকে ওকে সাজাই দিবার দরকার আছে। অনেক আমরা সহ্য করেছি, ধৈর্য করেছি, ওই আমার সব কিছু ছিল। কারোর সাথে ঝগড়া নেই, লড়াই নেই, কিছু নেই। এই ন্যক্কারজনক ঘটনা শুধু কলকাতায় নয়, এর আগেও দেখা গেছে বহু জায়গায় শুধুমাত্র চোরের সন্দেহের বশেতে মারধর, এবং সেই মারধরের পরিণাম মৃত্যু। কলকাতাতে এই উদয়ন হোস্টেলেও ঠিক একই ঘটনা ঘটল। কেন ধৈর্য রাখতে পারছে না, কেন যাচ্ছে না প্রশাসনের কাছে, কেন কমপ্লেন করা হচ্ছে না পুলিশের কাছে, কেন আইন তুলে নেওয়া হচ্ছে নিজের হাতে? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় দিলীপ রয়ের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতার সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে দেদার বালি উত্তোলনের অভিযোগ হুগলিতে। উত্তরপাড়ায় অবৈজ্ঞানিক উপায়ে বালি তোলায় নদীর নাব্যতা বেড়ে প্রাণহানি বাড়ছে বলে অভিযোগ বিরোধীদের। অন্যদিকে হুগলির জিরাটে নদীর চরের মাটি কাটার অভিযোগ নদিয়ার মাটি মাফিয়াদের বিরুদ্ধে। হুগলি এবং হাওড়া জেলার সংলগ্ন বালিখাল উত্তরপাড়া অঞ্চলে প্রকাশ্যে গঙ্গা থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলনের অভিযোগ। উত্তোলিত বালি বিক্রি হচ্ছে উত্তরপাড়ার মাখলা এবং বালির একাধিক ইটভাটায়। স্থানীয় বাসিন্দা ও বিরোধীদের দাবি, গত 6 মাসে উত্তরপাড়া থেকে কোন্নগর এলাকায় স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেছেন বেশ কিছু মানুষ। অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার কারণে উত্তরপাড়া কোন্নগর অঞ্চলে নদীর নাব্যতা বেড়েছে। নদীতে তৈরি হচ্ছে ঘূর্ণি, যার ফলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। আমাদের এই ঘাট থেকে 2-3 জন মারা গেল, মানে চোরা বান এসে যাচ্ছে, বুঝতে পারছে না, জলের মধ্যে রয়েছে, অটোমেটিক ডুবে চলে যাচ্ছে। আপনি জোয়ার ভাটা যখনই হচ্ছে দেখবেন জোয়ারটা গিয়ে দক্ষিণেশ্বরের দিকে একটা ধাক্কা মারছে, আবার রিভার্স হয়ে 12 মন্দির পর্যন্ত যে আসছে, ওখানে একটা ঘূর্ণি মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে ফেসে ফেসে লোকের প্রাণ চলে যাচ্ছে। আজকে এইটা জিনিসের সাথে বালি তোলার সম্বন্ধও আছে। কারণ হচ্ছে যে গঙ্গার যে বেডটা আছে সেটা কোথাও আপ কোথাও ডাউন হলে জল ওখানে ঘুরে যাচ্ছে, ওখানে লোক ফেসে লোকের প্রাণ চলে যাচ্ছে। এটা যদি লক্ষ্য যদি কেউ করে, আমি তো বারবার বলছি স্থানীয় প্রশাসন বা এখানে যে জল পুলিশ আছে বা নিশ্চয়ই আরও যে ডিপার্টমেন্ট এর সাথে যুক্ত আছে, তাদের এটা জিনিসটা দেখা উচিত। হুগলি নদী থেকে অবাধে উঠছে বালি, নদীর নাব্যতা বাড়ায় ডুবে যাওয়ার ঘটনা বাড়ছে, তা মানতে এক প্রকার নারাজ উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। বালি উত্তোলনের কথাও তিনি জানেন না বলেই সাফাই কাঞ্চনের। গঙ্গা থেকে বালি তোলার জন্য লোকেরা জল ডুবে যাচ্ছে। বিরোধীদের কথা দেখুন, কিছু কিছু অনভিপ্রেত ঘটনাকে দুর্ঘটনা বলা হয়। সমস্ত দুর্ঘটনাই খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় দুর্ঘটনা, মৃত্যু, অপমৃত্যু বা অপঘাতের মৃত্যুগুলোকে না রাজনৈতিক রং দেওয়ার কোনো দরকার নেই। যদি বালি উঠে থাকে সেটা প্রশাসনিকভাবে, আমি সবসময় প্রশাসনকে বলা হবে, প্রশাসন দায়িত্ব নেবে যাতে এই ঘটনাটা ভবিষ্যতে আর না ঘটে। উত্তরপাড়ায় যখন এই ছবি, তখন হুগলির জিরাটে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। বলাগড়ের জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি গ্রামের ঘটনা। গ্রামের রানীনগরের গঙ্গার পাড় থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। নদিয়ার দিক থেকে নৌকো করে হুগলি জেলায় এসে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। আগে অন্ধকারে মাটি কাটলেও এখন দিনে দুপুরেই চলছে মাটি ডাকাতি। প্রশাসন ও পুলিশকে জানিয়েও তেমন লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। এলাকাবাসী অনেকেই এই চরে চাষাবাদও করেন, সেই মাটিও কেটে নিয়ে যাচ্ছে মাফিয়ারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও বারবার বিভিন্ন জেলায় বালি ও মাটি পাচার বন্ধে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।